স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। 15 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। গত রাত 10:30টার দিকে রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কারখানার ভেতরের মালপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাঁচপুর, আদমজি ও কাঞ্চন ফায়ার স্টেশনের 12টি ইউনিট কাজ করছে। সেখানে টায়ার, কেমিক্যাল ও প্লাস্টিকের পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। আল্লাহ বৃষ্টি যদি দল্লায় গাজী গ্রুপের টায়ার কারখানার আগুনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পেয়েছেন কি? সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আসলে এখন পর্যন্ত আগুনে যে 15 ঘন্টা অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন পর্যন্ত রাত থেকে এখন পর্যন্ত 14 জনকে আছে। তবে দীর্ঘ সারি হচ্ছে নিখোঁজদের তালিকা, যেহেতু স্বজনরা কিন্তু একে একে করে এখানে আসছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এখানে বিভিন্ন স্বজন তাদের নিখোঁজদের নাম দিচ্ছে, এখানে বিভিন্ন স্বজন তাদের নিখোঁজদের নাম দিচ্ছেন এবং সেই সাথে কিন্তু প্রায় শতাধিকের উপরে এখন পর্যন্ত তালিকা কিন্তু এখানে করা হচ্ছে এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন তাদের স্বজন, কারো বাবা, কারো মা, কারো ভাই, তাদের কিন্তু খোঁজ করতে, স্বামী তাদের খোঁজ করতে কিন্তু তারা এখানে ভিড় জমাচ্ছেন এবং তারা কিন্তু আহাজারিও করতে আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত যে নিখোঁজের যে দৃশ্যমান কোনো কিছু ফায়ার সার্ভিস দেখেছেন বলে জানাননি এবং তারা কিন্তু রাত থেকে, যেহেতু এর আগে গতকাল রাত 10:30টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নারায়ণগঞ্জের রূপসী যে গাজী টায়ার ফ্যাক্টরি কারখানা আছে সেই কারখানায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যে বিষয়টি স্থানীয় এবং প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি, একদল বহিরাগতরা এখানে কিন্তু তারা কিন্তু মালামাল সরিয়ে নিতে আসে, তখন কিন্তু এখানে কিন্তু প্রায় ওই সময় কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং আগুনের সূত্রপাত হওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু চলমান রয়েছেন এবং ফায়ার সার্ভিসের আদমজি, কাঞ্চন এবং সদর দপ্তরের প্রায় 12টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন যে টিটিএল লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম তিনি যে বিষয়টি জানিয়েছেন, মূলত এটি একটি টায়ার তৈরির কারখানা এবং এখানে কিন্তু কেমিক্যাল এবং প্লাস্টিক জাতীয় পদার্থ থাকার কারণে কিন্তু এখানে কিন্তু এই আগুনটা কিন্তু পেতে হচ্ছে এবং এখানে বেশ কিছু যে কেমিক্যাল রয়েছেন সেই কেমিক্যালে কিন্তু এক পাশে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করলে অন্য পাশে কিন্তু আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে এবং ভিতরে এখনো কিন্তু অনেক জায়গায় কিন্তু আগুন চলমান রয়েছে, লেলিয়ান শিখা দেখা যাচ্ছে এবং সেই সাথে কিন্তু ভিতরে যে ভবনগুলি রয়েছে অনেক অংশে ভবন কিন্তু ধসে পড়তেও দেখা যাচ্ছে এবং যন্ত্রপাতি সহ বিভিন্ন যে টায়ার রয়েছে এবং যে উপকরণ রয়েছে সবই কিন্তু এখানে কিন্তু পুড়ে গেছে দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভিতরে এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছে কিনা এবং আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের পর তদন্ত করে বলে জানা যাবে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের রূপসীতে গাজী টায়ারের অগ্নিকাণ্ডের সর্বশেষ। সহকর্মী গৌতম সাহা জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে। দাবি দেওয়া পূরণের আশ্বাস দেওয়ার পরেও আনসারদের সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখার ঘটনা একটি ষড়যন্ত্র। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার রাতে সচিবালয়ের গেটে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ঐক্যের আহ্বান জানিয়েছেন। আনসারদের সব দাবি দেওয়া মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
তাদের কাছে সময় চাওয়া হয়েছিল 7 দিন, কিন্তু এরপরও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ছাত্ররা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। ছাত্র জনতার অভ্যুত্থানকে ছাত্র জনতাই রক্ষা করবে। সবাইকে আহ্বান করছি, আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন। যারা আজকে আমাদের ছাত্র ভাইদের উপরে হামলা করেছে তাদেরকে কঠোরতম বিচারের আওতায় আনা হবে। সচিবালয় ঘেরাও করে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। আমরা সকলের যৌক্তিক দাবি শুনবো, কিন্তু কোনো অযৌক্তিক পন্থায় কাউকে জিম্মি করে কোনো গোষ্ঠীগত কায়েমি স্বার্থ আদায় করতে আসলে তা ছাত্র জনতা প্রতিহত করবে। বিজিবির উদ্যোগে বন্যা দুর্গত ফেনী ও নোয়াখালীতে 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবির হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বন্যা দুর্গত অসহায় 250 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এরপর নোয়াখালী স্টেডিয়ামে 250টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনো পানিবন্দী হয়ে আছেন লাখ লাখ মানুষ। কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লায় নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর রোগ ব্যাধির কোনো প্রকোপ দেখেছেন কিনা জানাবেন। জি, কুমিল্লার গোমতীর নদীর পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, তবে এখনো বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুমিল্লার শালদা এবং ঘুঙ্গুর নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ব্রাহ্মণপাড়ার কিছু এলাকা আজকে নতুন করে প্লাবিত হয়েছে এবং বুড়িচংয়ের যে গোমতীর পানির ফলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে জেলার আর লাকসাম, নাঙ্গলকোট, 14 গ্রাম, তিতাসের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বেশিরভাগ মানুষই কিন্তু বানবাসী মানুষ সরকার ঘোষিত আশ্রয় কেন্দ্রে না গিয়ে তারা বাড়ির পাশে কিছুটা উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছে, যার ফলে কিন্তু তারা আমরা দেখেছি যে পলিথিন এবং বিভিন্ন চটের বস্তা দিয়ে খুপড়ি ঘর বানিয়ে তারা অবস্থান নিয়েছে, যে কারণে কিন্তু তারা সীমাহীন দুর্ভোগে পড়েছে এবং রোগবালাই তাদেরকে আক্রান্ত করছে। কুমিল্লায় 14টি উপজেলায় প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ কিন্তু বানের পানিতে আবদ্ধ রয়েছে। তার মধ্যে 60,000 মানুষকে সরকার ঘোষিত আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে অনীহা, যেই কারণে সেটি হচ্ছে যে সন্ধ্যার পরপরেই কিন্তু বন্যা কবলিত এলাকাগুলোতে ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনি জানেন যে বন্যার শুরু থেকে ওই অঞ্চলগুলোতে কিন্তু বিদ্যুৎ সংযোগ নাই, যার ফলে মোবাইল সংযোগ নেই। কুমিল্লা থেকে জানাচ্ছিল সহকর্মী শাকিল মোল্লা। দেশের বাইরের খবর। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীর গুলিতে 23 জন নিহত হয়েছেন। আজ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পুলিশ। বিবৃতিতে বলা হয়, মহাসড়ক অবরোধ করে কয়েকটি ট্রাক, বাস ও গাড়ি থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর তাদের হত্যা করা হয়। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মুসাখাইল জেলায় রাতভর এসব হত্যাকাণ্ড চালানো হয়। নিহতরা সবাই পাঞ্জাবের বাসিন্দা। ঘটনাস্থল থেকে পালানোর আগে অন্তত 10টি যানবাহন পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বেলা 3:15টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। জয়ের প্রত্যাশা পূরণ হলে এটি হবে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে জুনিয়র টাইগারদের চতুর্থ ফাইনাল। 2017, 19 ও 22 সালে 3 বার ফাইনাল খেলেছিল তারা। অন্যদিকে ভারতের লক্ষ্য ফাইনালে উঠে শিরোপা জয়ের সংখ্যা বাড়ানো। নিউজ আপডেটে এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।